যুদ্ধ শেষ করতে ইরানকে অর্থনৈতিক চাপে ফেলার কৌশল অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে খুব দ্রুতই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদী হুঁশিয়ারি দিয়েছেন, গুরুত্বপূর্ণ এই জলপথটির নিয়ন্ত্রণ যে কোনো অবস্থায় ইরান ধরে রাখবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কোনো যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে করা হয়েছিল। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানে হামলায় অংশ নেয়া মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এর জায়গায় মোতায়েন করা হচ্ছে ইউএসএস জর্জ ওয়াশিংটন। দীর্ঘ সময় সমুদ্রে থাকার কারণে লিঙ্কনের নাবিকদের মানসিক চাপ ও নানা সমস্যার খবর প্রকাশ্যে আসার পর এই পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। একই দিন ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালীকে শিগগিরই নিজেদের অঞ্চল হিসেবে দখল করে নেবে যুক্তরাষ্ট্র, আর এর জন্য তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। একই দিন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক চাপ তৈরির ঘোষণা দেন। আগামী সপ্তাহ থেকে ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। বলেছেন, কোনো অবস্থাতেই হরমুজ থেকে ইরান নিজেদের নিয়ন্ত্রণ ছাড়বে না, এমনকি এই যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত প্রণালীটি জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে না বলেও আবারও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কোনো যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধ বন্ধের উদ্দেশ্যে করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত ভঙ্গ করায় সমঝোতাটি ভেস্তে গেছে বলে অভিযোগ তোলেন তিনি। এ সময় আরাকচি জানান, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওমানের সঙ্গে দ্রুতই একটি সমঝোতা হতে পারে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল তেল কোম্পানি জানিয়েছে, শুক্রবার হরমুজ প্রণালীতে তাদের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি এবং দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে বলেও জানিয়েছে তেল কোম্পানিটি। সৃষ্টি ঘটক, ৭১। ইয়েমেনের লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোখায় ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। এই হামলায় ৪ জন বেসামরিক নাগরিক নিহত ও একাধিক ব্যক্তি আহত হয়েছেন। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, হুথির মোখা বন্দরের একাধিক অর্থনৈতিক ও সামুদ্রিক স্থাপনার পাশাপাশি বেসামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে এক বন্দর নিরাপত্তা কর্মী সহ মোট ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। এছাড়া হামলায় কয়েকটি মাছ ধরার নৌকা পুড়ে যাওয়া সহ ২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। হামলার দায় স্বীকার করেছে হুথি বাহিনী। পাশাপাশি সৌদি আরবের নাজরান শহরে থাকা সৌদি আরামকো তেল স্থাপনায় ড্রোনের সাহায্যে হামলা চালানোর দাবিও করেছে গোষ্ঠীটি। ২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বড় আকারের যুদ্ধ থমকে থাকলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। অধিকৃত পশ্চিম তীরের কুসরা গ্রামে বসতি স্থাপনকারীদের উচ্ছেদ করতে গিয়ে উল্টো ফিলিস্তিনি পরিবারগুলোকেই বাড়িঘর ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। রবিবার থেকে বসতি স্থাপনকারীরা ৩টি ফিলিস্তিনি বাড়ি অবরুদ্ধ করে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল। পরবর্তীতে বাহিনী এলাকাটিকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে বসতি স্থাপনকারীদের সরানোর উদ্যোগ নিলেও ফিলিস্তিনিদের বাড়ি খালি করে সেগুলোকে সামরিক ব্যারাক বানায় সেনা সদস্যরা। শারমিন স্বপ্নার প্রতিবেদন। অধিকৃত পশ্চিম তীরের কুস্টা গ্রামে রবিবার একদল ইসরায়েলি বসতি স্থাপনকারী ৩টি ফিলিস্তিনি বাড়ি ঘেরাও করে রাখে। তারা পরিবারগুলোর বিদ্যুৎ ও পানি সংযোগ কেটে দিয়ে চরম সংকট তৈরি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী অভিযান চালালেও ঘটনাস্থলে যাওয়া কিছু সেনা সদস্য উল্টো বসতি স্থাপনকারীদের সাথে যোগ দেয়।
পরে বুধবার নিরাপত্তা বাহিনী বসতি স্থাপনকারীদের সরাতে অভিযান জোরদার করে। এ সময় বসতি স্থাপনকারীদের সাথে সেনাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাদের হটাতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় ফিলিস্তিনিরা। সেনা সদস্যরা কুস্টাগ্রামকে বন্ধ সামরিক এলাকা ঘোষণা করে ফিলিস্তিনিদেরকেই বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য করে। প্রায় ১৪টি পরিবারের বাসিন্দাদের বের করে দিয়ে খালি করা বাড়িগুলোকে সেনারা নিজেদের ব্যারাক হিসেবে ব্যবহার করতে শুরু করে। প্রায় ১০ ঘন্টা পর কিছু ফিলিস্তিনি পরিবারকে ঘরে ফেরার অনুমতি দেওয়া হলেও তারা গিয়ে দেখতে পান তাদের সব আসবাবপত্র তছনছ করা হয়েছে, এমনকি বিভিন্ন জিনিস লুট করে নেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগী বাসিন্দারা। এই ঘটনায় আন্তর্জাতিক মহলেও চরম ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এদিকে ইসরায়েলি সরকারের মুখপাত্র ডেভিড মেনসার বসতি স্থাপনকারীদের এই তাণ্ডবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে সেনা পাহারা সত্ত্বেও অনেক বসতি স্থাপনকারী এখনও এলাকায় লুকিয়ে রয়েছে বলে দাবি করেছেন অবরুদ্ধ ফিলিস্তিনি পরিবারের সদস্যরা। শারমিন স্বপ্না, একাত্তর। গাজায় ক্যান্সার রোগীদের মৃত্যুহার যুদ্ধের আগের তুলনায় ২ থেকে ৩ গুণ বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় বিদেশে চিকিৎসার জন্য মোট ২০,০০০ রোগী অনুমতির অপেক্ষায়। এর মধ্যে ৫,০০০ই ক্যান্সার রোগী। চিকিৎসকরা বলছেন বিশেষায়িত হাসপাতাল ধ্বংস এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার উপর ইসরায়েলি বিধিনিষেধই এর প্রধান কারণ। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ৩৩ বছর বয়সী খুলুদ আবু সাহমুদ ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত এই নারী ২ সন্তানের মা। ৩ মাস ধরে কোনো চিকিৎসা পাননি, শুধু ব্যথানাশক খেয়ে বেঁচে আছেন। ১০ মাস আগে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন, কিন্তু কোনো সাড়া নেই। নতুন স্ক্যানে দেখা গেছে ক্যান্সার লিভার থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। আমি ৩ মাস ধরে কোনো চিকিৎসা নেইনি, ব্যথানাশক ওষুধ খেয়ে বেঁচে আছি। অসংখ্যবার আবেদন করেছি, কিন্তু এখনো কোনো জবাব পাইনি। স্বাস্থ্য মন্ত্রণালয় বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে কোনো ফোনও পাইনি। নতুন স্ক্যানে দেখা গেছে ক্যান্সার যকৃত থেকে ফুসফুস ও হাড়ে ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় বেশি দিন চিকিৎসা না পেলে মৃত্যু নিশ্চিত। খুলুদ আবু সাহমুদ বলছেন সীমান্তই তার একমাত্র জীবন রেখা। ছুটি কাটাতে নয়, শুধু চিকিৎসা পেতে তিনি যেতে চান, কিন্তু সময় ফুরিয়ে যাচ্ছে। প্রতিদিন আমি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। চিকিৎসা ছাড়া আমার রোগ আরো বাড়ছে আর শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। আমার কেউ বেঁচে নেই, মৃত্যুর জন্য শুধু অপেক্ষা করছি। ২০২৫ সালে ইসরায়েল তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল উড়িয়ে দেয়। এটাই ছিল গাজার একমাত্র বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল। এখন স্থানীয় কোনো উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই। চিকিৎসকরা বলছেন প্রতিদিন ৩ থেকে ৫ জন রোগী মারা যাচ্ছেন, কারণ তারা জীবন রক্ষাকারী কেমোথেরাপি পাচ্ছেন না। যুদ্ধের আগে এই সংখ্যা ছিল দিনে ১ থেকে ২ জন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকায় বিদেশে চিকিৎসার জন্য অপেক্ষমান ৫,০০০-এর বেশি ক্যান্সার রোগী, আর মোট ২০,০০০ রোগী অনুমতির অপেক্ষায়। রাফার সীমান্ত সপ্তাহে ৩ দিন খোলা থাকে, কিন্তু প্রতি সপ্তাহে মাত্র ৬-৭ জন রোগী যেতে পারেন। ইসরায়েলি সামরিক সংস্থা কোগ্যাট বলছে তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সমন্বয় করে চিকিৎসার ব্যবস্থা করে। রোগীদের যেতে হলে গ্রহণকারী দেশের অফিসিয়াল অনুরোধ ও নিরাপত্তা পরীক্ষা লাগে। ফেব্রুয়ারি থেকে প্রায় ৫,৮০০ রোগী মিশর গেছে বলেও কোগ্যাট দাবি করেছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রত্যাশার অর্ধেকেরও কম রোগী যেতে পারছেন। সৃষ্টি ঘটক, একাত্তর। যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে ছড়িয়ে পড়া দাবানলের কারণে সতর্কতা জারি করেছে সরকার। স্টোর ব্রিজে পুড়ে গেছে ১৯টি বাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৮টি। ইংল্যান্ড ও ওয়েলসে বর্তমানে ৩৭টি দাবানল সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশজুড়ে মোবাইল ফোনে জারি করা হয় অতি উচ্চ ঝুঁকির সতর্কতা। স্টোর ব্রিজে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল কর্মীরা। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ঝুঁকি কমাতে ডিসপোজেবল বারবিকিউ, ফায়ার পিট ও আতশবাজি ব্যবহারে সতর্ক করেছে সরকার। আগুনের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। পরিস্থিতিকে গুরুতর উল্লেখ করে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
রাশিয়া ইউক্রেন স্থলযুদ্ধ অনেকটা স্থবির হলেও সংঘাতের নতুন উত্তাপ এখন আকাশপথে। পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একের পর এক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে দুই পক্ষই। রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়িয়েছে কিয়েভ, আর ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ভেদ করে হামলার তীব্রতা বাড়াচ্ছে মস্কো। সামরিক চাপের এই নতুন কৌশলে ধ্বংস হচ্ছে জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো, আর সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। আরো জানাচ্ছেন দেওয়ান মোবাশ্শিরা হোসেন। 4.5 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন স্থলযুদ্ধে বড় ধরনের পরিবর্তন না এলেও সংঘাতের কৌশল বদলে যাচ্ছে। এখন দুই পক্ষের লক্ষ্য শুধু রণাঙ্গনে প্রতিপক্ষকে ঠেকানো নয়, বরং তার যুদ্ধ চালানোর সক্ষমতা দুর্বল করা। বিশ্লেষকদের মতে ইউক্রেন এখন রাশিয়ার গভীরে তেল শোধনাগার, জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলা বাড়িয়েছে। এর উদ্দেশ্য একদিকে রাশিয়ার অর্থনীতি ও সামরিক সরবরাহে চাপ তৈরি করা, অন্যদিকে রুশ আকাশ প্রতিরক্ষাকে বিশাল এলাকায় ছড়িয়ে দিতে বাধ্য করা। অন্যদিকে ইউক্রেনের ওপর রাশিয়ার রাতভর হামলার পরিমাণ আরও বেশি বেড়েছে। ড্রোনের পাশাপাশি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা দুর্বল করার চেষ্টা চালাচ্ছে মস্কো। এই পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়ছে বেসামরিক মানুষের ওপর। জাতিসংঘের হিসাবে চলতি বছরের প্রথম 6 মাসে ইউক্রেনে অন্তত 1396 জন বেসামরিক নিহত এবং 7978 জন আহত হয়েছেন। গত বছরের একই সময়ের তুলনায় হতাহতের সংখ্যা বেড়েছে 37%। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের দূরপাল্লার হামলা রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় চাপ তৈরি করলেও রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেনের জন্য আরও বড় মানবিক ঝুঁকি তৈরি করছে। এ অবস্থায় কূটনৈতিক সমাধানের সুযোগ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। আকাশপথে যুদ্ধ যত তীব্র হচ্ছে ততই দীর্ঘ হচ্ছে বেসামরিক প্রাণহানির তালিকা, আর যুদ্ধ শেষ করার কূটনৈতিক পথটিও হয়ে উঠছে আরও কঠিন। এ অবস্থায় সামরিক চাপের পাশাপাশি আলোচনার পথ খোলা দরকার বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দেওয়ান মুবাশ্শিরা হোসেন, ৭১। দেশাত্মবোধের আবহে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। দিবসটি ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জানাচ্ছেন সৃষ্টি ঘটক। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের সময় গাওয়া হয় বন্দে মাতরম গানটি। এরপর গাওয়া হয় জাতীয় সঙ্গীত। স্বাধীনতা দিবসে তরুণ প্রজন্মকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাষণে তিনি জানান, দেশকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখছেন তা সত্যি করতে তরুণ প্রজন্মের উপর ভরসা রাখা হয়েছে। তারাই ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়তে পারবে। এ সময় যুব সমাজের জন্য বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রশিক্ষণেরও ঘোষণা করেন মোদী। দেশবাসীকে আমি বলতে চাই, এখন আমাদের সময়, আমাদের লক্ষ্য আছে, সংকল্প আছে। দেশবাসীকে বলবো, আপনাদের স্বপ্নকে সংকল্প বানান, সংকল্পকে সামর্থ্যে পরিণত করুন এবং সামর্থ্যকে সফলতার শিখরে নিয়ে যান। চলুন প্রতিটি পদে আমরা বিকাশের দিকে এগিয়ে যাই, তাহলেই ভারত আত্মনির্ভরশীল হবে। প্রতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এ নিয়ে টানা ১৩ বার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন মোদী। এর আগে শনিবার রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সৃষ্টি ঘটক, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের নতুন নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে পরবর্তী বিশ্বযোগ আবারও হাজির হবে আগামীকাল সকাল ৯:৩০। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।